ব্যাসার্ধ বিশিষ্ট এমন একটি বৃত্ত অঙ্কন করো যেন তা দুটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে। তো এই দুটা নির্দিষ্ট বিন্দু নিবা যাতে যে রেখাংশটা যদি তুমি ধরো 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার নিবা না, বড় হয়ে যাবে 3 সেন্টিমিটার, তাহলে এমন দুইটা বিন্দু নিবা যাতে তাদের দূরত্ব আছে না ইয়ার থেকে ছোট হয়, 3 সেন্টিমিটার থেকে ছোট হয়। তাহলে এ বি নিলাম, এই দুইটা নির্দিষ্ট বিন্দু। এখন এ বি যোগ করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পড়াইতেছিলাম। হ্যাঁ বলেন। জায়গা তো গত শুক্রবারে অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে শহরের জায়গা, মানে 5 ঘন্টা মিলন জায়গা। গত শুক্রবারে অনেক ইয়া করছিলাম নিয়ে আজ দৌড়াদৌড়ি করছিলাম, মানে প্রায় 6-7 জায়গায় দেখছিলাম মিলে 5 ঘন্টা মিলন যায়। না না, এখন আরো দেখতে হবে আর কি। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। হুম, হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপরে দেখো ব্যাসার্ধটা 3 সেন্টিমিটার, এটা সমান ব্যাসার্ধ নিয়ে, এটা সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ আঁকো, এদিকে আঁকো। তারপরে আবার একই মাপ নিয়ে এইখানে রেখে এদিকে বৃত্তচাপ আঁকো, এদিকে আঁকো। ব্যাসার্ধ দুই দিকে আঁকার একটা অর্থ আছে, আমাকে বৃত্ত আঁকতে বলছে একটা, আমি কিন্তু আঁকবো এখন দুইটা বৃত্ত। তো এরপরে দেখো এইখানে রেখে কেন, কারণ আমরা একটা বৃত্ত অঙ্কন করতে গেলে কি হইব, এমন একটা বৃত্ত অঙ্কন করতে বলছে কি এ বি দিয়ে যায়। এ বি দিয়ে যদি যায় তাহলে এটা এ সমান যদি ব্যাসার্ধ নিয়ে আর একে কেন্দ্র করে 3 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ কেন আঁকছি, কারণ এখান থেকে এ বিন্দু দিয়ে গেলে কেন্দ্র থেকে এর দূরত্ব ব্যাসার্ধের সমানই হবে। যদি এ বিন্দু দিয়ে যায় বা বি বিন্দু দিয়ে যায়, যে বৃত্তটা, সেই বৃত্তটার ব্যাসার্ধ হবে, মানে কেন্দ্র হবে এর থেকে 3 সেন্টিমিটার দূরে। এর থেকে কত সেন্টিমিটার দূরে? 3 সেন্টিমিটার দূরে। এই জন্য 3 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কি করছি, বৃত্ত চাপাচ্ছি। এইদিকে একটা, এদিকে একটা, বৃত্তে রেখা উপরে একটা নিচে একটা। আমাদেরকে বৃত্তে একটা আঁকতে বলছে, কিন্তু আমরা দুইটা আঁকছি কেন? কারণ আমরা তো বৃত্তটা তো উপরও আঁকতে পারি। আমি যদি উপরে আঁকি, তোমরা কিন্তু প্রশ্ন করছো নিচে আঁকলে কি হয়েছে, তো এই জন্য আমি কি করলাম, নিচেও আঁকলাম। তাহলে আবার নিচেও কি হবে, বৃত্ত হবে। যার উচ্চতর গণিত নাই সেই চলে যাও, আজকে ইয়া পড়ো, ফিজিক্সের পড়াটি পড়ো। ফিজিক্সের আগে প্রশ্ন ইয়া আছে, সহজে করছে পুরাতন প্রশ্ন দিয়ে প্রশ্ন করছে। স্যার আগে যে স্যারের পরীক্ষা নিয়েছিলাম ওই প্রশ্নটার মধ্যে কি অনেকগুলো প্রশ্ন মিল আছে, ওই ওই জায়গাটা ওইখান থেকে পড়নি, প্রশ্ন কমন আছে। বইয়ের মধ্যে যে ইয়া আছে কিনা, শব্দের ব্যাগ, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যাগটা ইয়া মুখস্থ করো। এরপরে তো বায়ুতে শব্দের ব্যাগ নির্ণয়, এটাও শিখেছিলাম। আর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায় বা কতটুকু হ্রাস পায়, এটাও পড়াইছিলাম, মনে হয় এটা পুরাতন বইয়ে আছে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার/সেকেন্ড, এটা বৃদ্ধি পায়। এই আচ্ছা, মানে তাহলে তুমি ওই ফিজিক্সটা পড়তে থাকো, আর নয় জয়েন্টে থেকে পড়নি, সমস্যা থাকলে স্যারকে বলবা।
তাহলে এটার একটা অবজেক্টিভ আসবে। অবজেক্টিভটা হচ্ছে এরকম, নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট এবং দুইটা বিন্দু দিয়ে যায় এরকম কয়টা বৃত্ত অঙ্কন করা যায়? কয়টা বৃত্ত? দুইটা বৃত্ত অঙ্কন করা যায়। এটা অবজেক্টিভ আসবে। তাহলে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত নাকি সবগুলো শেষ হয়েছে তো? 4 করার নাই তো, 4ও মনে করার নাই। একটা কি ছিল এটা বলো? উচ্চতা দেওয়া আছে, মধ্যমা দেওয়া আছে, আর কি দেওয়া আছে? একটি ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে না? জি স্যার। হ্যাঁ, তো দেখো একটা ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তারপরে ভূমির উপর অঙ্কিত মধ্যমা দেওয়া আছে, তারপরে ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। তাহলে কি করতে হইব? একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা আঁকবো, ত্রিভুজটা আঁকো তোমরা। আইডিয়া তারপর স্যারকে বলো। উচ্চতা এটা যদি 2 সেন্টিমিটার নিও, 2 অথবা 2.5 সেন্টিমিটার। আর মধ্যমাটা তার থেকে 2.5 নিলে 0.5 সেন্টিমিটার বেশি নিও। আর কোণটা নিবে কত? 45 ডিগ্রি সমান বা তার থেকে একটু কম নিও, আবার বেশি কম নিও না, 45 ডিগ্রির কাছাকাছি নাও। ফর্টি 45 ডিগ্রি নিলে হবে না? হবে। অ্যাসাইনমেন্ট কিন্তু সবাই ঠিক টাইমে জমা দিবে, এরপরে এই যে 1 ঘন্টা সময় দিছে এরপরে কিন্তু আর জমা দিতে পারবা না, বিপদে পড়বা কিন্তু পরে। আর গতকালকের ইয়াটা স্যারের গতকালের একটা ফরম্যাট দিছিলাম, এটা দেখছো নি? এই যে ইয়াটার কভার পিসটা। জি স্যার। হ্যাঁ, এটার যদি এটার মতো করে যে দিতে পারো, বক্স করে সুন্দর করে মানে সাজাইয়া। স্যার, বলো। স্যার আমরা ইংলিশ অ্যাসাইনমেন্টে কোন টিচারের নাম লিখবো? ক্লাস টিচার দিয়ে দুজনের নাম লিখে দিও, তাহলে আমার নামও লিখে দিও, দেখতে নাম। ইংলিশ অ্যাসাইনমেন্ট ইয়া স্যারের ইয়া সাবেরা আফা না আর হায়দার স্যার না, জি স্যার। দুইজনের স্যারের নাম লিখে দিও। আচ্ছা, ঠিক আছে। টিটু স্যার তো মনে আছে। টিটু আছে নাকি? স্যার হায়দার স্যার তো সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার নাকি? এটা কি ফার্স্ট পেপার? জি, টিটু স্যার আর সাবেরা ম্যাম ফার্স্ট পেপার। আচ্ছা ঠিক আছে, ওনার নাম লিখে দিও।
তোমরা এই যে বারবার বলতেছি, তোমরা আছে না পড়ালেখার মধ্যে মনোযোগ, অ্যাসাইনমেন্ট গুলা শুধু সাজানোর দিকে মনোযোগ দিবা। আচ্ছা, ওইটা আকাশ ইয়া কি অবস্থা বলো? আমি কই হারাই গেলাম? হ্যাঁ, তোমাদের এতটুকু আঁকছো, আঁকার পরে এইখানে আছে না ইয়া করো, কোন এক্স এর মাপ নিয়ে কোন আঁকো, এই কোন এক্স এর মাপ নিয়ে কোন আঁকো। তারপরে 90 ডিগ্রি কোণ আঁকবা। রিফা আঁকতেছো নি? জি স্যার। সাজিয়া ফারুক ইয়াসনা, পড়ালেখা তো নাই। আমি বুঝি না তোমার পড়ালেখা এরকম কেন, ভালো করে পড়ো না কেন? এই পরীক্ষার পরে তোমাদের একদিনে একটা অধ্যায় স্যারের ইয়া করবো, মানে পুরো একদিন একটা অধ্যায় বুঝে দিব নি, এরপরের দিন পরীক্ষা, মানে সৃজনশীল অবজেক্টিভ দুইটা মিলে পরীক্ষা। এই জন্য ভালো করে ইয়া করেন, ইয়া মানে মন মানসিকতা ঠিক করে। হ্যাঁ, শেষ হয়েছে তো? এরপরে উচ্চতার মাপ নিব, এখান থেকে উচ্চতার মাপ নিয়ে কাটো। শেষ হলে আমাকে বললো তাড়াতাড়ি। শেষ। এবার উচ্চতার মাপ নিয়ে আসো তো। এবার কি করব, এই যে 90 ডিগ্রি কোণ আঁকছি না, এই 90 ডিগ্রি কোণের বৃত্তচাপটা নাও, ব্যাসার্ধটা নাও, এই ব্যাসার্ধটা নিয়ে এইখানে রাইখা এইখানে আঁকো। তারপর মুখের মাপ, এই মুখে এইখান থেকে এই মাপ নাও, এই মাপ নিয়ে এইখানে কাটো, ওইখানে রাইখা এই মুখের মাপটা নিয়ে এখানে আঁকো। তারপর এই জায়গাকে পয়েন্ট করে এইভাবে টান দাও। মধ্যমা কাকে বলে? এই ফাঁকে ফাঁকে কে বলতে পারো দেখি, মধ্যমা কাকে বলে? ত্রিভুজের কোন কোণ থেকে বিপরীত বাহু মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। হ্যাঁ, ত্রিভুজের কোন শীর্ষবিন্দু বলবা, কোণ বলবা না, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে। হ্যাঁ, তোমরা আঁকো, এটা আঁকলে আমার বলবো আঁকা শেষ হইলে। স্যার আঁকছি। রিফা আঁকছো? শেষ। আচ্ছা, এবার জি স্যার। আমরা কি করব, মধ্যমার মাপ নিয়ে এইখানে রাখা মধ্যমার মাপ নিয়ে এই এক মধ্যমার মাপ নিয়ে এটার উপরে কি করব, এরকম একটা বৃত্তচাপ আঁকবো, এইদিকে, ওই দিকে না, এদিকে। আঁকা হয়েছে। এবার আঁকা হইলে তোমরা কি করবা, এইটা যোগ করবা।
এটা হচ্ছে কি মধ্যমা। তো এই মধ্যমা যদি হয় আমরা কি ভূমি কত হইব? এইটাই কি ভূমি? মধ্যমা এটা যদি মধ্যমা হয় এটা হচ্ছে ভূমির অর্ধেক, এটা মধ্যমা হলে এটা হচ্ছে ভূমির অর্ধেক। তো এখন কি করতে হবে? বাকি আর অর্ধেক আঁকা লাগবে। তাহলে এই জায়গার সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে রেখে এদিকে কাটো। কোন জায়গা? এইখান থেকে এইটার মাপ নিয়ে এইখানে রেখা এদিকে কাটো, তাহলে এটা যোগ করো। তাহলে কি লিখবো স্যারে? এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই চিত্র আঁকার পরে দিবা। এবার বর্ণনাটা কিভাবে হবে? নিজের মতো করে কিভাবে বর্ণনা দেওয়া লাগবে মুখস্থ না। আমরা তো ত্রিভুজ পাইয়ে গেছি, আবার বাকিগুলো যা ইচ্ছা তা বসাতে পারি। কি লিখবো? যে কোনো রশ্মি বি ই নিলাম, নেওয়ার পরে বি ই এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই বি এফ আঁকি। আঁকা শেষ। আবার বি বিন্দুতে কি আঁকি? বিজি, বিজি লম্ব বিই আঁকি। বিজি থেকে এইচ এর সমান করে বিএইচ কেটে নিই। যেমনি যেমনি করছে এইভাবে লিখে রাখো, বিএইচ কেটে নিই। এইচ বিন্দুতে বিই এর সমান্তরাল এইচ কে আঁকি। কি বলছি আমি? বি বিন্দুতে বি এর সমান্তরাল রেখা এইচ কে আঁকি। কিভাবে সমান্তরাল? সারে যেখানে 90 ডিগ্রির মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি আঁকছে, এটা অনুরূপ কোণ। তো এটাই বলছে কি সমান্তরাল আঁকি। এবার এইচ কে বি এফ কে কোন বিন্দুতে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। এবার একে কেন্দ্র করে মধ্যমা এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ই এর উপর একটি বৃত্তচাপ আঁকে। মনে করে বৃত্তচাপটি বি কে ডি বিন্দুতে ছেদ করে। এরপরে বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অথবা বিডি এর সমান বিডি সমান বিডি এর সমান বলি, বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি ই থেকে ডিসি অংশ কেটে দিই, অথবা বিডি এর সমান করে ডি ই থেকে ডিসি কেটে দিই। এরপরে কি করি? এসি যোগ করি। তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে এডিজে যোগ করছো, এটা বলার দরকার নাই। হ্যাঁ, গেছে এটা। তাহলে মেইন সবগুলো হয়েছে তো? এবার অনুশীলনীতে যাই আমরা। অনুশীলনীর 14 নম্বরটা কি বলছে দেখো তো একটু। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এমন 3টি বৃত্ত অঙ্কন করো যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। এরকম আছে কিনা দেখো তো একটু। এটা 15 নাম্বার। আচ্ছা, ওইটা আঁকাইতেছে কারণ ওইটা দিয়ে অবজেক্টিভ আসলে এই জন্য আঁকাইতেছে। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট, হ্যাঁ তাহলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নাও। এ নিলাম 2 সেন্টিমিটার, বি নিলাম একটু বড়, সি নিলাম আর একটু বড়। ছোট নিতে পারতাম, এই 10 সেন্টিমিটার নিলেও হবে। এরপরে এখানে একটা বড় একটা রেখা টান দিবে। হ্যাঁ, এরপরে দেখো আমি আগে আরেকটু দেখাই দিই। এবার এর মাপ নিয়ে এখানে রেখে এর মাপ নিয়ে কাটবে, এটা এ। তারপরে এখানে রেখে বি এর মাপ নিয়ে এখানে রেখে কাটবা, এটা বি। সি এর মাপ নিয়ে এইখান থেকে কাটবা, এটা হচ্ছে সি। আবার এর মাপ নিয়ে এখানে রেখে কাটবা, এটা হচ্ছে এ।
বুঝি না? এটা কত নাম্বার অঙ্কটা? এটা 15 নাম্বার অনুশীলনী। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এইরূপ তিনটি বৃত্ত অঙ্কন করো যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো এই তিনটা বৃত্তের ব্যাসার্ধ নিলাম, এবার একটা রেখা নিয়ে এর মাপ নিয়ে কেটে গেলাম, তারপর বির মাপ নিয়ে গেলাম, তারপর সির মাপ নিয়ে গেলাম, তারপর আবার এর মাপ নিয়ে গেলাম। এবার যে বৃত্ত অঙ্কন করবো তোমাদেরকে কি করতে হবে, খাতার মাঝখানে একটা রেখা নিতে হবে, মানে খাতার মাঝখানে যে কোনো রশ্মিটা খাতার মাঝখানে নিতে হবে, এ ই রশ্মি। কারণটা হচ্ছে কি, খাতার মাঝখানে এই জন্য নিতে হইব, এটার এই দিক দিয়েও বৃত্ত আঁকতে হইব একটা, এই দিক দিয়ে বৃত্ত আঁকতে হইব একটা, তার উপরেও বৃত্ত আঁকতে হইব একটা। এই জন্য তোমরা এক কাজ করো, খাতার মাঝখানে একটু নিচে, রেখাটা হবে সাইডে না, খাতার মাঝখানে একটু নিচে রাখো, নিচে একবার লাগানো না, একটু নিচে, বেশি নিচে না, এখানে একটু জায়গা রাখতে হবে, কারণ এখানে কি হইব, একটা বৃত্ত আঁকতে হবে মনে করো। না এতটুকু আঁকার পরে বললো টাকা হইছে। এবার আসো, তারপরে এবার a প্লাস b এর সমান ব্যাসার্ধ না, এই a প্লাস b এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে a b অংশ কেটে দাও। এরপরে কি হইব, b প্লাস c এর সমান ব্যাসার্ধ নিয়ে, আর b প্লাস না আগে নেই, c প্লাস এর সমান ব্যাসার্ধ নিয়ে কি করব, এই একে কেন্দ্র করে c প্লাস এর সমান ব্যাসার্ধ নিব, একে কেন্দ্র করে c প্লাস এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্ত চাপাবো। দেখো একে কেন্দ্র করে c প্লাস এর সমান ব্যাসার্ধ, c প্লাস এর সমান ব্যাসার্ধ কতটুকু হতে পারে দেখো, এইদিকে এটা হচ্ছে c প্লাস এদিকে বৃত্ত চাপাবো। এবার b প্লাস c এর সমান ব্যাসার্ধ নিয়ে b তে রাখা এদিকে বৃত্ত চাপাবো। সরি কি বলছি, c প্লাস এর সমান ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে বৃত্ত চাপাচ্ছি, আর b প্লাস c এর সমান ব্যাসার্ধ নিয়ে b তে রাখা আছে না, উপরে b কে কেন্দ্র করে উপর থেকে বৃত্ত চাপাচ্ছি। বৃত্ত চাপ দুইটা মনে করি c বিন্দুতে সেট করি। এবার যোগ করো, AC AB যোগ করো। এবার একে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো, একে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো। বি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো। এবার সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো। সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকো।
এবার দেখবা তারা এইখানে কি করছে, এইখানে সেট করছে, মানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে। এরকম যদি না হয়, স্পর্শ যদি না হয়, তাহলে তোমাদের ভুল হবে। তাহলে ভুল হলে কি করতে হইব, এটা তো ভুল, এটা আঁকার সময় কি করবা, বি কে কেন্দ্র করে যখন তুমি বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আঁকতে যাইবা, তাহলে আগে তো এখানে রেখে এখানে মাপ দিতে যে স্পর্শ করে কিনা। যদি স্পর্শ না করে তাহলে তুমি, যদি তোমারটা বড় হয়েছে একটু ছোট করে নিবা, যদি ছোট হয়েছে একটু বড় করে নিবা, তাহলে বি বৃত্ত আঁকি ফেললাম। এবার সি বৃত্ত আঁকার সময় তুমি দেখবে আগে সি এর মাপ নিয়ে দেখবে যে কি এখানে এখানে আঁকলে এখানে একবার এই মাপ একবার নিবা, ওই মাপ একবার নিবা, মানে এখানে একটু লাগাবে, এখানে একটু লাগাবে, দেখে যে স্পর্শ করে কিনা। যদি স্পর্শ না করে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ছুরি করতে হবে। ছুরিটা কি, কাঁটাটা আছে এইখানে রাখতে হবে এরকম না, কাঁটাটা কোন জায়গায় রাখলে যে সঠিক চিত্র রইব ওইখানে রেখে চিত্র রাখতে দিবা, কারণ কাঁটা যে চিত্র ওইটা তো সারে দেখতো না। এইভাবে আছে না, নিজে একটু ইয়া করে এই চিত্রটা আঁকা লাগবে। এবার আসো এটা থেকে কি অবজেক্টিভটা আসে, এটা থেকে অবজেক্টিভ আসে যে মনে করো 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রগুলোর সংযোজক রেখা যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত। তিনটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, এরপরে বলবে যে কি বৃত্ত তিনটি বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রগুলোর সংযোজক রেখা যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত হবে। তো দেখো এত দূরি, এটা 2 সেন্টিমিটার, বি এসে কত, এটা 2.5 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু হইছে 2 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু 2.5 সেন্টিমিটার, এইটা হইছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হইব, 4.5, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5.5, তিনটা বাহুর যোগফল তো পরিসীমা। এতে কিছু না করে আমরা কি করব, 2 × 2 প্লাস 0.5 প্লাস 3। যদি বলে এরকম ত্রিভুজের পরিসীমা কি হবে, এই তিনটা যোগ করে 2 দিয়ে গুণ, তিনটা যোগ করে 2 দিয়ে গুণ করলেই হবে। মায়ের 15 লিখছো, দেখো তাহলে এইভাবে আছে না, এই সব এটা করা হয়। এবার আসে আমরা একটু আজকে অবজেক্টিভ একটু করে দেখি। তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত, স্যার একটু আগে বুঝাইছি। নিচে তথ্যের আলোকে কিছু আসেনি তথ্যটা। আচ্ছা এখানে মান দিছে চিত্রে এডিসি এর মান কত, এডিসি এর মান কত। তো এডিসি এর মানটা বের করব কিভাবে, এখানে কোন তথ্য দেওয়া আছে না, এখানে দেখো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ 6 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমিটা হচ্ছে 10 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এবার তাদের প্রমাণটার দিকে তাকাও, যেহেতু এত তাহলে ইয়া হবে, এখন এখান থেকে যখন লম্ব আঁকছে এটা হচ্ছে 90 ডিগ্রি, লম্ব আঁকলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হইব 5 সেন্টিমিটার, এই জায়গাটা হইব কত 5 সেন্টিমিটার। আবার এর থেকে এর উপরে কি আঁকছে, লম্ব আঁকছে, তাহলে এন হইব কত 5 সেন্টিমিটার।
তো এখানে এন সমান্তরাল হচ্ছে কত সিই, এবং এসি ছেদক হয় এম সহায়ত হবে, অর্থাৎ এত বর্ণরা আবার কত বড় প্রমাণ করছে। এটা কি অনুশীলনের প্রশ্ন? হ্যাঁ, অনুশীলনের প্রশ্ন। এবার ওই ইয়া দিয়ে বার করছে, ত্রিগোণমিতি দিয়ে বার করছে এটাকে। কোন 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 কথা বলছে? এডিসি এর কথা বলছে। তো এখানে দেখো এই এন, এখানে কি বলছে? আমরা যখন লম্ব অঙ্কন, দেখো এইটা, এই বাহুটা 6, এইটাও 6, এসিটা 6, লম্ব অঙ্কন করলে এখানে ইএমটাও 5 হবে, সিএমটা 5 হবে, কারণ ইসি এর মান হচ্ছে 10। এবার 5 যদি হয় তাহলে এনটাও কত হইব? 5 হবে। তো এন হইছে 5, আবার এডি হইছে 6। এবার ওই কোণ বাইর করতে গেলে আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হইব। ত্রিকোণমিতির সূত্রটা কি? এখানে ডি কোণে বাইর করতে বলছে, তো এই জন্য সাইন এ ডি এন সমান সমান হবে কত? সাইন না বইয়া ভূমি হবে, এটা যদি 5 হয়, এনটা যদি 5 হয়, তাহলে কস ডি না বাইর করার দরকার, তারা সাইন ডি বাইর করছে কেন? এন বাই, ও হ্যাঁ ঠিক আছে, ডি এর কোণ ধরলে তো এটা লম্ব হয়। হ্যাঁ, এই ডি রে কোণ ধরলে এনটা লম্ব হয়, তাহলে লম্ব বাই অতিভুজ দিয়ে বাইর করছে এটা। দেখো সাইন এডিএন সমান সমান, এডিএন যেই কথা, এডিসি একই কথা, এন বাই এডি 5/6। এবার সাইন ইনভার্স, এই এডিএনটা ওইদিকে থাইকা সাইনটাও ওইদিকে গিয়ে ইনভার্স হয়ে গেছে, ইনভার্স হয়ে গেলে আবার এই কোণটা বের হয়। তো এই অপশনের সঠিক উত্তর নাই। এটা এত জটিলটা একটু না আসছে যেহেতু, এই জন্য একটু বুঝাই দিলাম। আচ্ছা, এটি লাগতো না, এটা তো ইয়া। এবার আসো এখানে 80 এর সম্পর্ক কোণের অর্ধেক কত? একটু আগে বুঝাইছি, 80 এর সম্পর্ক কোণ হচ্ছে 100 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে কত? 50 ডিগ্রি। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তের কতটি স্পর্শক আঁকা যায়? দুটি স্পর্শক আঁকা যায়। নিচে দেখো, 5 নাম্বারটার মধ্যে দেখো, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটা স্পর্শক আঁকা যায়, তবে স্পর্শকগুলোর দৈর্ঘ্য আবার কি হয়? সমান হয়। 3 নাম্বার, কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দুতে দুটি স্পর্শক পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শক বিন্দু দ্বয় কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করবে? সাধারণ গণিতে যখন আমরা আঁকছিলাম এরকম, সাধারণত আমাদের একটা সম্পর্ক ছিল, এখানেও এটা আছে, এখানেও আসে, ওইখানে থাকলেও যদি বলে যে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। তখন আমরা কি করছিলাম, যে এখানে একটা রেখা নিছিলাম, এইখানে কি করছি, এইভাবে আঁকছিলাম, এইভাবে আঁকা মানে 120 ডিগ্রি। 60 ডিগ্রির জন্য কি আঁকছে? 120 ডিগ্রি। তারপরে কি করছি, এখানে 90 ডিগ্রি অঙ্কন করে স্পর্শক, এখানে 90 ডিগ্রি অঙ্কন করে কি করছি? স্পর্শক আঁকছে, তখন এটা হচ্ছে 60 ডিগ্রি। তো যাকে এখন তারা অঙ্কন করবা না, অঙ্কন এখানে বলে দিছি কি, দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে স্পর্শ বিন্দু দুইটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? আমরা জানি চতুর্ভুজের বিপরীত সবগুলা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তো 60 ডিগ্রির মধ্যে এখানে দুইটা কোণ হইছে 180 গেছে, আর এই দুইটা কোণের যোগফল হবে 180। এটা 60 ডিগ্রি হলে এটা হবে 120, এটা 120 হলে এটা হবে কত? 60 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এরপরে হয়েছে কি, বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণের সমষ্টি কত রেডিয়ান? কত ডিগ্রি আমরা জানিছি কত, ওই যে সাধারণ গণিতের ওই হিসাবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে হচ্ছে কত? 5 রেডিয়ান। এবার 5 নাম্বার, চিত্রে এ ও বি এর মান কত? এ ও বি এর মান কত? 5/3। 5/3 মানে কত? 60 ডিগ্রি। 5/3 হচ্ছে 60 ডিগ্রি, আর এটার মান হচ্ছে কত? 120 ডিগ্রি।
এখন 120 অপশনে কি রেডিয়ানে দেওয়া আছে না, তাহলে 120 যদি রেডিয়ানে দেওয়া থাকে, রেডিয়ানে নিতে গেলে 5/180 দ্বারা গুণ করো। এবার কাটাকাটি করো, কত হয় কাটাকাটি করলে 60 দিয়ে যদি আমরা কাটি তাহলে 25 আর নিচে এসে এটা কত হইব 3, 25/3। তাহলে এরপরে দেখো 6 নাম্বার, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোন নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? কি বলছে? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট না 3 আছে ধরো, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোন নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? একটা বৃত্ত, তার ব্যাসার্ধ 2, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু এই পি থেকে তার মধ্যে একটা স্পর্শক আঁকলাম। এবার স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে এটা বের করতে বলছে। এবার কি করলাম, এই কোণ এটার মান দেওয়া আছে কত? 2 দেওয়া আছে, ব্যাসার্ধ 2 দেওয়া আছে। এবার ব্যাসার্ধ যেহেতু 2 দেওয়া আছে, এটা ও এটা হচ্ছে এ, এখানে কিন্তু এইটা 90 ডিগ্রি সবাই জানে। এটা 90 ডিগ্রি হলে এটা অতিভুজ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই লম্ব এটা হচ্ছে কি ভূমি। আবার বলি, এটা 90 ডিগ্রি তাহলে এটা অতিভুজ, এটা লম্ব বা ভূমি, এটা লম্ব হলে এটা ভূমি, আর এটা ভূমি হলে এটা লম্ব। তো এত কিছু দরকার নাই, আমরা কি করতে পারি, বাইর করব তো হচ্ছে এপি, তাহলে ওয়াই স্কয়ার যোগ এপি স্কয়ার, ওপি ও এর মান হচ্ছে 2 স্কয়ার, এপি এর মান বাইর করব, ওপি এর মান হচ্ছে 5 স্কয়ার। 25 4, 25 থেকে 4 গেলে কত? 21। এবার 21 এর উপর রুট ওভার দিলে যা হয় তা হবে। তো কত 21 রুট ওভার হলে এত হইছে। তাহলে 7 নাম্বার তো আগে পড়ছি আমরা। 8 নাম্বার এখানে x বলছে, x = 40 হলে x এর সম্পূরকনের অর্ধেকের মান কত এটা জানি। একটি সামান্তরিক আঁকতে কমপক্ষে কতটি তথ্যের প্রয়োজন হবে? সামান্তরিক আঁকতে গেলে আমাদের 3টি তথ্য দরকার, এগুলো মনে রাখতে হবে। সামান্তরিক বর্গ আঁকতে গেলে হচ্ছে 1টি, রম্বস আঁকতে গেলে কয়টি? 2টি, আয়ত আঁকতে গেলে কয়টি লাগবে? আয়ত আঁকতে গেলে 2টি, কারণ দুইটা যে কোন দুইটা কারণ আয়ত একটা কোণ তো আমাদের জানা আছে 90 ডিগ্রি, তো 2টা বাহুর দৈর্ঘ্য দিলে আঁকা যায়। তারপর হইছে এরপরে সামান্তরিক আঁকতে গেলে হইছে কয়টি? 3টি। এরপরে আর কি আছে, ট্রাপিজিয়াম আঁকতে গেলে লাগবে, আর অন্য যত চতুর্ভুজ আছে সবগুলো আঁকতে গেলে তোমার ট্রাপিজিয়াম আঁকতে গেলে লাগবে তোমার হচ্ছে 4টি। এইভাবে আছে না, কোন কোন চতুর্ভুজ আঁকতে গেলে যে কয়টা লাগবে এগুলো আমি মুখস্থ করা লাগবে। এরপরে আসো 10 নাম্বার, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে কি? এই 3টা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে কি? এটা এখানে দেওয়া আছে, যাবে না। কেন যাবে না এটা সূত্রটা কে বলতে পারবে আমারে? তোরি জয়েন করছো? তোমাদের আসলে বাহুর যোগফল যদি অপর বাহুর থেকে ছোট বা সমান হয়, মানে যোগফল যদি তৃতীয় বাহু মানে যোগফল বেশি হয়। এটা ওই যে পিথাগোরাসের সূত্র অনুসারে না? হ্যাঁ, তোর আইরিন জয়েন করে নাই। হ্যাঁ, এরপরে আসো
দুইটা বাহুর যোগফল অবশ্যই কি করতে হবে, অপর বাহু অপেক্ষা কি লাগবে, বৃহত্তর হওয়া লাগবে। তো এখানে 1 আর 2 যোগ করলে আসে না 3 এর সমান হয়, এই জন্য আঁকা যাচ্ছে না। 11 নাম্বার, 7, 8 ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। তাদের কেন্দ্রসমূহ যোগ করলে উৎপন্ন ত্রিভুজের পরিসীমা এত হলে আর এর মান কত? তাহলে কেমনে হইব, আমি না শিখিয়ে দিছিলাম যে 2 ইনটু দুটা বাহুর যোগফল, মানে বাহু তিনটার যোগফল, যে ব্যাসার্ধ তিনটার যোগফল 7 আর 8, 7 8 আর 8 সমান 42। এবার এখান থেকে আমরা এই সূত্র থেকে আমরা কিসের মান বের করে ফেলবো, আর এর মানটা বাইর করে নিব। এবার আসো 12 নাম্বার, সমদ্বিবাহু এত গরম কেন? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর মধ্যমা এত সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর মধ্যমা হচ্ছে কত, 2.5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে এটা বাইর করে কিভাবে দেখো, তোমরা এখন আর টাকা পুরাও না মোবাইলে? ওয়াইফাই কিনছো তো অনলাইনে কল দিয়ে দাও। সালা প্লিজ। এরপরে আসো এসি সমবাহু ত্রিভুজ মধ্যমা 2.5 সেন্টিমিটার। এবার দেখো সমদ্বিবাহু যদি ত্রিভুজ, যদি বলো এই ক্লাসটা একটু স্যার দেওয়া যাবে নি গ্রুপে? আচ্ছা দিব। দেখো এই দুইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে মধ্যমাটা আছে না ভূমির উপর লম্ব, এটা মাথায় রাখবা। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই যে মধ্যমাটা ভূমির উপর লম্ব হয়। এরপরে এই পুরাটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এই জায়গাটা হবে 1.5, এই জায়গাটা হবে কত 1.5। আমারে কি এক দেব x, এবার বাইর করতে হচ্ছে সমান সমান বাহু দুটার দৈর্ঘ্য। তাহলে মিস্টার পিথাগোরাস উপপাদ্য অনুসারে লিখব x স্কয়ার √2.5 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার। এবার কত হয় বের করে দেখো। দেখো জ্যামিতি যাদের বেসিক না, একটু বেসিক একটু ভালো করে ইয়া করবা, যে এইগুলো পারতেছ না ক্লাস 7 যে ফাঁকি দিছো এই কারণে। কিটা হ্যাঁ বুঝছনি কত আইছে মা, মিলছে নি? এরপর দেখো দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে তাদের কয়টি সাধারণ স্পর্শক? অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ বলছে এটা, ওই অন্তঃস্পর্শ করলে কয়টি সাধারণ স্পর্শক? মাত্র একটি। কিন্তু বহিঃস্পর্শ করলে, বাইরের দিক থেকে স্পর্শ করলে সাধারণ স্পর্শক আঁকা যায় একটি, দুইটি, তিনটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় যদি বহিঃস্পর্শ করে।
এরপরে হয়েছে কি বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি কত? তো বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি আমরা এখন বের করব। বৃত্তের অন্তর্লিখিত হোক আর যেটাই হোক, ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টিগুলো কিভাবে বের করে দেখো। অন্তর্লিখিত হইলে আমরা এগুলারে কি করি, সমবাহু ত্রিভুজ চিন্তা করি। তাহলে এটা সমবাহু হইলে কি হইব, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। এখন বহিস্থ কোণ বলছে তো আমরা এইটারে এইদিকে বর্ধিত করব, এটারে এইদিকে বর্ধিত করলে ওইটারে এইদিকে, এটারে বর্ধিত করে এইদিকে, তিনটাকে একই দিকে বর্ধিত করতে হবে। এবার এই কোণের মান 120, এই কোণের মান 120, এই কোণের মান 120। তাহলে তিনটা বহিস্থ কোণের মান কত হবে, 360 ডিগ্রি। হ্যাঁ রিয়া, তোমার নেটের সমস্যা মনে হয়। দেখো তিনটা বহিস্থ কোণের মান বৃত্তস্থ হোক আর অন্তস্থ হোক ত্রিভুজের, যেখানে হোক না কেন ত্রিভুজের তিনটা বহিস্থ কোণের মান কত হবে, 360 ডিগ্রি হবে। বৃত্তের পরিধিস্থ কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়, এটা একটা স্পর্শ, এটা আমরা জানি। এবার 17 নাম্বার, সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর বহিস্থ কোণ কত হবে, 120 ডিগ্রি এখন বুঝাইছি। তারপরে কোন বৃত্তে একটি নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই বিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখা পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর অথবা কি সন্নিহিত কোণ, আর ইয়া হনাবাই পরস্পর লম্ব। 20 নাম্বার, 30 ডিগ্রি কোণে সম্পূরক কোণের 1/3 কত, 3 দিয়ে ভাগ। তাহলে এইভাবে আছে না, তোমরা আজকে তো ফিজিক্স পরীক্ষা, তাহলে ফিজিক্সটা একটু ভালো করে পড়নি, আর আগামী 5 জয়েন করার আগেই এই অধ্যায়ের অবজেক্টিভটা পড়ে নিও। এরপর কেমিস্ট্রি কবে তোমাদের, তোমাদের মঙ্গলবারে কেমিস্ট্রি না? হ্যালো, এই তোমরা কি স্যারের কথা শুনতেছো? জি স্যার, মঙ্গলবারে। হ্যাঁ, তাহলে মঙ্গলবারে স্যারের ক্লাস আছে, তো তোমরা মঙ্গলবারে ইয়া করবে, কেমিস্ট্রিটা ভালো করে পড়ে আসো। আর এটা আজকে যেহেতু পড়াইছি, আজকে এখন ফিজিক্সটা পড়ে, ফিজিক্স পড়ে কালকে আইসিটি পরীক্ষা, তো এই অধ্যায়টা একটু অবজেক্টিভলি পড়ে ফেলো, ঠিক আছে? এরপরে উচ্চতর গণিতের আগে 5 থাকবে, তখন আমরা ইয়া পড়াবো, উচ্চতর গণিতের নবম অধ্যায়ের অবজেক্টিভ পড়াবো। তাহলে আগে তোমরা এই অধ্যায়টা শেষ করে ফেলো। আল্লাহ হাফেজ।